আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্ব আকাশে। ওরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাজ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করে ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানলার কাজ টেনে দিল ওরও। মনে মনেই ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আরোর জ্বরটা ফিরে আসে, তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বারস্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানলার মুখোমুখি। প্রকৃতির আবহমান উথাল পাথাল দেখতে দেখতে যখন ভাবলেশহীন হয়ে অষ্টদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙ্গুল দিয়ে দরজায় টকটক শব্দ তুলে কড়া নাড়ে অষ্টাদশীয় মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক। ওরও পিছনে ঘুরলো তৎক্ষণাৎ। দেখলো পুরো ফর্মাল ড্রেস আপে সব পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপরে নেভি ব্লু কোট আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অদ্ভুত মানিয়েছে। অবশ্যই এটা নতুন কিছু নয়, প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত এক সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। ওরা জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না। কারণ ওর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়াতে ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না ওরও। আর না কৃতিকের কাছেই এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জাত দৌড়ু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনও সেসব কথা ভাবলেই মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে ওর। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল ওরও। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞেস দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রহ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরও পারল না। চোখ নামিয়ে সংশয় বোধ করলো, তারপরে বোধ হয় জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত ওরু কিছু না বুঝে সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন, ভারী অদ্ভুত। অবসেশন। মানে ঘর? হ্যাঁ, ওটাই। তুই আমার প্রতি অবসেটস, অর্ণব, আর কিছুই নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্ম পাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না আলিসা। তার আগেই ফোনের উপর থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণ। চুপ করবি লিসা? এই একবাসী গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখবো সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনেই তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ব্যাপার কিছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল। তুই আর আমরা কি আলাদা বল? অ্যালিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে পেরিয়ে প্রেম টপিকেই চলে আসে আশ্চর্য করে একটা ব্যাপার। কিন্তু অর্ণবই বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বোঝা চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নাইলে এলিসার মতো নামকরা পোকার প্লেয়ারকে কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএস থেকে ফিরলাম। এর মধ্যে কৃতিক আবার কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসে যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কি না চাই বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ডস উইথ বেনিফিট মুভিটা দেখে আসি, শুধু তুই আর আমি। হ্যাপি রোমান্টিকভাবেই। আমি 10 বারের বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল অ্যালিসা। এই ছেলে সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনায় শুধু টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কৃতিক কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে।
বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ওর। ভিতরে ক্রমাগত ছড়িয়ে পড়ল অজানা ল্যাপটপ। সেখানেই কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে আছে, ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাগজের দিকে। ঘাটটা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে এত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছাড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওর। গভীর ঘুমে তলিয়ে থাকা জামা কাপড় ওর হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অধিকাংশই উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সেই সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অব্দি পরক করলো ওরকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতো চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সব কিছুই কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান কৃতিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি, ভার্সিটি টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়ার প্রণয়াশক্তি কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠছে? তাহলে কি কৃতিক অরুকে নয় বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজেই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজের বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ। ভালোবাসায় আবার সমাজ কিসে? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিওরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলে আধপরা ঝুমরে? বাকিটা পরিয়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একটু সুরেই বলল, এবার যদি সত্যি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারে, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পড়াবো তোকে আমি। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজন মিলে প্রণয়াসক্ত হব। কৃতিক অযাচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে, তার আগেই ওর ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। আকস্মাৎ সম্মিত ফিরে এলো কৃতিকে। কি করছিল ওইটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেললো ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন অরুর শরীরের কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছু উপস্থিত টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাঁচের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। এই সন্ধ্যায় গর্ত ডুবে যাওয়ার নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালে তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে ওর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের ওপরে কান পট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলে হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকে চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভিতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপরে শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো আবশগুলোকে
এইটুকুনি স্কিন স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটে। অন্ধকারে বসে বসে আর চোখে এইসবই দেখছিল ও। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। আকস্মিক তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওরু। হা করে না থেকে মুখে লালা পরিষ্কার কর। সামনে মনিটরে ধ্যান রেখে বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো ওরু। আগের মতোই ভাবলেশহীন মুখশ্রী। তবে ওরু আর ভাবলেশী হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাবাচেকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের দিকে সামনে এসে দাঁড়ায় ওরু। কি সমস্যা? ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল কৃতিক। ওরু চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কেন মনে কান্না আটকে রেখেও বলল, আপা এখনো ফেরেনি, প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশহীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে ওরুর হাতে দেয় কৃতিক। ওরু কল করলো, একবার দুবার তিনবার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়রা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল ওরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উগড়ে আসতে চাইছে, কিন্তু না, সেই সবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না ওরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। ওরু কি বোঝে না কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলাকাটা মুরগির মতো ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত ওরকে রাম ধমক দিয়ে শুধালো কৃতিক। কি হচ্ছে? ব্যবহার করছিস কেন? আপা কল তুলছে না। এখানে আসার পর থেকেই আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবোটা কি আমি? চুপ করে থাকবে। ওরও তাই করল, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে খেতে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও এত ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। ওরুর ভাবনায় ছেদ ঘটে কৃতিকের আওয়াজ। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। ওরু একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিকার ওরু। ওভারসাইজ ড্যানিশের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়েই হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে ওরু ভেবে পাচ্ছে না হসপিটালে না নিয়ে গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে ওরু বার কয়েক জিজ্ঞেস করেছে একবারই, কিন্তু কৃতিকের সোজাসাপটা উত্তর। আশেপাশে খোঁজ, এখানে পেয়ে যাবে। ওরু সেই তখন থেকে এদিকে সেদিকে হন্য হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ কোনো দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিকে জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় ওরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হন, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় কি ঠাটিয়ে থাপ্পড় মারবে ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর থেকে দ্বিগুণ বড় কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে এলো ওরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। ওরু। ওরু চৌকিতে পেছনে চাইলেও দেখল খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতল কোট দিয়ে আবৃত। লোকটাকে কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই ওর। ওর শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে কৃতিকার ওরু এগিয়ে এসছে,
অন্যদিক দিয়ে অনু আর প্রত্যয়। প্রত্যয় আর কৃতিকদের চোখাচোখি কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যেই অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরলো অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ আকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর। আবারও সেই ভয়ঙ্কর তীক্ষ্ণ চাহনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবারও তা দপ করে নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময়ী ক্রূর হাসি। সেই হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়ও। ওরা যে কী মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটু থেতলে যাওয়ার ক্ষত স্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে ওরও মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে অরু, এইটুকুনো তো ব্যথার মলম লাগাতে হবে না। ওরও মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? দুই হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? ওরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এইটুকুনি হলেও আজকে সিভিয়ারের মতো এই লোকটা সময় মতো না এলে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকায় যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনই ভালোর আড়ালে ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফারতে পেয়েছেন, লুফে নিয়েছে অনু। কে জানতো সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেশনে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়ি বিহীন চলাফেরা বহর দূরের ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হোটেলটা অবধি ছোটোখাটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নিরবিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটে যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতে হসপিটালে যায় অনু, কিন্তু বিকেলে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটেই নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনে স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান স্তব্ধ বিরাজমান। অদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাই সাই করে কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার টুপটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডা মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘোরে বুঁদ হয়ে আছে। লোকগুলো কেমন লোভার্তক দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনু চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ভাত পেতে বসেছিল। এছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান নয়, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শির দ্বারা বেয়ে বায় বয়ে যায় হিমধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেঁচাতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডও সময় নেয় না, করে চোখ খিচে দৌড় তাড়তে শুরু করে পথের উল্টো দিকে। দু একবার পেছনে তাকালে দেখতে পাই ওই বাজে লোকগুলো এখন ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করেই পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনে শুকনো পিচ ঢালা কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে ওঠে অনু।
হাঁটুর অবস্থা বেগতিক। তবুও হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছেই চলে এসেছে, আর দুপা এগোলে হয়তো ওকে ধরে ফেলবে। আর তারপরে কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানাবাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়ে দাঁড়া করানো শুরু করলো কেউ। ওর 5 আঙ্গুলের ভাঁজে নিজের 5 আঙ্গুল ঢুকিয়ে সামনের দিকে দাঁড়ালো লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তাল সামলাতে পারছে না বা মেলাতে পারছে না। কামন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একই ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনের সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে কথা বলছে লোকটা। রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটার ভালো করে পরখ করলো অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গড়নের এই যুবককে ও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে। আর আজ আবারও বাঁচালো কে এই লোক? কোনো অ্যাঞ্জেল নয় তো? নাহলে বিপদের সময় কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা, স্লিভলেস করা পাতলা গড়নের লোকটা, ক্লিন সেভ করা পাতলা গড়নের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বরও তার থেকেও বেশি আকর্ষণীয় আর ঠিক। অনুর ভাবনা ছেদ ধরে লোকটা হ্যাঁচকা টানে। এই মুহূর্তে একটা উডেন হাউসের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গা, দুজন খুব আটসাটো বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটা থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত করে ওকে কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসর মণির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যায় চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে বলে, হাউ সিনেমাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে ওঠে অনুর ঠোঁটে। অনুর এমন অদ্ভুত হাসির কারণ খুঁজে পায় না অরু, তাই বিভ্রান্ত হয়ে বলে, এই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভ্রু কুঁচকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে দিয়ে কমফোর্টের মুড়ি দিয়ে নিতে নিতেই বলে, যা তো, ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর নাকি ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটার 1 মাস কাটিয়ে গেল সেটা টেরই পায়নি ওর। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডক্টর বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে, সেগুলোর ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করা হবে। তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা তার বেশিও সময় লেগে যেতে পারে। অনু আর অরুর কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন বলে কেউ নেই। এর মাঝে অনু কৃতিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটোখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের সকাল্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকে দিতে হবে? অরু ভেবেছিল কৃতিককে এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কৃতিক আগ বাড়িয়েই জিজ্ঞেস করেছিল ওর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড় জোর হলে 10 দিন মতো অরুর আর কৃতিকের দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটা জানে না অরুরা। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল 2-1 সময় বেখেয়ালের দেখা হয়ে যেত। তাছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি ওরু। মধ্য কথা একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতো ওদের 3 জনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বৈকি। ক্যালিফোর্নিয়ার এদিকে মাঘে আর পৌষে শীত বলে কিছু নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টা শীতকালে কাটে।
তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বেসর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরনী জোরে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে দিনরাত সমান হয়ে যায় এই দেশে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডাটাও যেন জেকে বসেছে একদম। এই আলো আধারি আবহাওয়ার মাঝেও অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকোর সেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবার নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের উপরে যতটা অভিযোগ করেছিল ততটা খারাপ নয় জীবনটা। সেই খুশিতেই সকাল সকাল রান্না চড়িয়ে কিচেনের কাউন্টারের উপরে পা দুলিয়ে বসে বিশাল লম্বা বেলুনিটাকে হাতে নিয়ে নাড়াতে নাড়াতে গুনগুনিয়ে গান গাচ্ছে ওর। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গিয়েছিল। তখনই বাইরে কলিং বেলটা বাজখায় আওয়াজ তুলে বেজে ওঠে। ওরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তবে ফ্রন্ট ইয়ার্ডে যে ব্রেঞ্চটা রয়েছে তার উপরে কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়ে ওরু ব্রেঞ্চের কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে হুইস্কার। ফোটা ফোটা গুড়িধারা জমে ফুলে গুলোতে আরও বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল ওরু। তারপরে হুইস্কারটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংলিশ অক্ষরে লেখা। বেশ এতটুকুই। হুইস্কারটা পরে ভ্রু কুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটায় দৃষ্টি নিক্ষেপ করে ওরু, যেখানে এই মুহূর্তে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কৃতিক। রাতে যখন ওরু পানি পান করতে নিচে নেমে আসে তখন দেখতে পায় কৃতিককে অন্ধকারে রুমে কাউচের উপরে বসে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ে জামা কাপড়গুলো ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য ওরু নিজেই কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কী করে হলো সেটা আর জিজ্ঞেস করা সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টো থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেতে পরে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই ওরুর। তার উপরে কথায় কথায় যে অপমান সহ্য করতে হয় সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকে সমেত ঘরে ঢুকে চলে গেল ওরু। বেলা তখন 10টা কি 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘ ছেয়ে আছে চারিপাশে। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে প্যাঁচাতে প্যাঁচাতে নিচে নামলো কৃতিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদ সাথে ওরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়ের শব্দটা উচ্চারণ করতে ওরও একটু কষ্টই হলো বইকি। কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও। কৃতিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করে কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় ওরও একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি 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 হয়েছে আপনার, ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওটা কি সরা? রোজে আমার অ্যালার্জি আছে। হাচু। প্রায় মিনিট 10 পরে একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায় তখনই দ্বিতীয়বারের মতো পিছু রেখে ওঠে ওরু। কৃতিক বিরক্তি নিয়ে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন্ড ওরু? কি চাইছিস? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটি যাচ্ছে, এক্সাম আছে। আর কিছু? এমা, আপনি তো 30+ এখনো পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেয়েছি আমাকে বয়সের খোঁটা দিলে? ওরু সচকিত হয়ে এদিকে সেদিকে মাথা নাড়ল। তবে এটা বুঝতে পারল না এত ধন সম্পদ প্রতিপত্ত থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপাল একটা বুড়ো বরে জুটবে। ওরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি হাসলো, অতপর বলল, সিরিয়াসলি? আমার এজে কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? সিরিয়াসলি? ওরু মনে মনেই বলল, অবশ্যই। আমি তো নিখিল ভাইয়ের মতো
ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। ওরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃতিক ঘড়িতে নজর দিতেই তরুর হাতটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগের কথায় কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার উপরে এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তাপে দাঁত কটমট করে করতে করতেই কৃতিক বলে, কি চাই? যাবে আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে।